আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার রহমান। আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ প্রোগ্রামিং ভাষা শুরু। তো এটাই প্রোগ্রামিং ভাষার প্রথম লেকচারে আমরা প্রোগ্রামিং জিনিসটা কি আর এই প্রোগ্রামিং ভাষাটাই কি, ভাষাগুলা কি কি এই সম্পর্কে কিছু কিছু বেসিক জিনিস জানবো। সেই ক্লাসটা পুরোটাই বেসিকের উপর। তো শুরু করি। প্রথমে আসছে ধারণা বলতে যন্ত্রপাতির ধারণা। আচ্ছা, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা হচ্ছে কম্পিউটার। আমরা সবাই জানি এটা কম্পিউটার। আমরা এটাও জানি যে কম্পিউটারের আবিষ্কারক চার্লস ব্যাবেজ, যিনি 1942 সালে কম্পিউটার আবিষ্কার করেন। এখন কম্পিউটারটা একটা ভাষায় লিখিত হয়। আচ্ছা, তোমরা কি জানো এই ভাষাটা কি? এটা হচ্ছে বাইনারি ভাষা। পুরো কম্পিউটারের ভিতরে যা যাবতীয় জিনিস আছে, কম্পিউটার যে কোনো কাজ করে বা কিছু আমরা যেটা চাই সেটা দেখায়, আমরা কিছু করতে দিলে যোগ করে, আমরা বিয়োগ করতে দিলে বিয়োগ করে, আবার আমরা যখন ব্রাউজিং করি, আমরা অনলাইনে ইউটিউবে ভিডিও দেখি, তো সব কিছুই বাইনারির মাধ্যমে চলে। তো তোমাদের মধ্যে যারা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পড়েছো, তারা বাইনারিকে চিনো। তো তারা জানো যে বাইনারি শুধুমাত্র 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে চলে। আচ্ছা, বাইনারি হচ্ছে মূলত একটি সংখ্যা পদ্ধতি, যার ভিতরে শুধু 0 আর 1 থাকে। সব 0 আর 1 দ্বারা তৈরি। যেমন প্রথমটা হচ্ছে 0, তারপর একটা 1, তারপর 1 0, তারপরে 1 1, তারপরে 1 0 0। তো প্রতিটাই 1 আর 0 দ্বারা তৈরি। এখন আমরা যে হিসাবগুলা করি, সেই হিসাবগুলা যে সংখ্যাগুলা দিয়ে করি সেগুলা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা সংখ্যা। এই 10টা সংখ্যা দ্বারা আমরা আমাদের গণনার কাজ করি। যেহেতু 10টা সংখ্যা, তাহলে ভিত্তি 10 নাম হচ্ছে ডেসিমেল। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম ডেসিমেল। এখানে 10টা অক্ষর থাকে, আর মূলত এই 10টা অক্ষর দিয়ে আমরা গণনার কাজ করি। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এতগুলা সংখ্যা থাকে না। কম্পিউটারে শুধু 0 থাকে আর 1 থাকে, যাকে আমরা বাইনারি বলে চিনি। আচ্ছা, কম্পিউটার যেহেতু 0 আর 1 দ্বারা পরিচালিত, অর্থাৎ এর ভিতরে যা যাবতীয় জিনিস আছে সব 0 আর 1 দ্বারা তৈরি। যেমন আমরা যদি বলি 5, কম্পিউটার বলে 101। আমরা যদি বলি 7, কম্পিউটার বলে 111। আবার আমরা যদি বলি 35, কম্পিউটার বলে 100011। অর্থাৎ আমরা যা যাবতীয় কিছু বলি সবকিছুরই একটা বাইনারি ধরন আছে, রূপ আছে। তাই না? এখন যেহেতু বাইনারি কম্পিউটারের ভাষা, তো ভাষা সম্পর্কে একটু জানি। আচ্ছা, ভাষা আমরা বাংলা ভাষা বলি। আচ্ছা, আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলা ভাষা বলি। আমরা যদি বিদেশে যাই, আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে, তাছাড়া তো কথা বলতে পারবো না। আবার ইন্ডিয়ার মানুষগুলা হিন্দি দিয়ে কথা বলে, জার্মানির মানুষ জার্মান দিয়ে বলে, তারপর স্পেনের মানুষ স্প্যানিশ বলে, ফ্রান্সের মানুষ ফরাসি বলে, ইন্দোনেশিয়ার মানুষ ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দিয়ে কথা বলে। আবার যদি চায়নার কথা ভাবো, চাইনিজে কথা বলে, চায়নার মানুষজন চাইনিজে কথা বলে। তো দুনিয়াতে এত রকমের ভাষা থাকতে হারামজাদা কম্পিউটার শুধু বাইনারি বুঝে। ওর কাছে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝার কোনো ক্ষমতাই নেই। তো কম্পিউটার বাইনারি যেহেতু বুঝে, এতে আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা সুন্দর করে বলছি আমি ভাত খাই, কিন্তু কম্পিউটারকে যদি বলো আমি ভাত খাই, কম্পিউটার বুঝবে না। কম্পিউটারকে যদি এই লাইনটা বুঝাইতে চাও, তাহলে তাকে বলতে হবে এই কোডটা, বলবা
তারপর বুঝবে যে তুমি ভাত খাও। আচ্ছা, এরপর হচ্ছে যদি তুমি কম্পিউটারকে লাল বলো, কম্পিউটার লাল মানেও বুঝবে না। ততক্ষণ পর্যন্ত লাল মানে বুঝবে না যতক্ষণ পর্যন্ত তুমি কম্পিউটারকে এই কোডটা দিবা। যখনই তুমি এটা দিবা তখনই আমার মনে পড়বে লাল, আরে দেখতে তো এরকম। তো আরেকটা জিনিস দেখো, এখানে আছে ফুটফুটে সুন্দর। কম্পিউটারকে যদি বলো কম্পিউটার তুমি ফুটফুটে সুন্দর, সে তবুও বুঝবে না। কিন্তু তাকে যখনই তুমি দিবা এই কোডটা, এত বড় কোড লিখে দিবা, যখন তুমি এই পুরো কোডটা লিখে দিবা তখন গিয়ে কম্পিউটার বুঝবে, আরে কিন্তু আমাকে ফুটফুটে সুন্দর বলতেছে। কি একটা হজবরল অবস্থা, তাই না? কম্পিউটার শুধু বাইনারি বোঝে, আমরা তো আমাদের ভাষা বুঝি। এখন কম্পিউটারকে দিয়ে কিছু করিতে গেলে আমাদের বাইনারি বুঝতে হবে, অথবা কম্পিউটারকে আমাদের ভাষা বোঝাইতে হবে। তো সেখান থেকে প্রোগ্রামিং এর সূচনা। প্রোগ্রামিং জিনিসটা কি? মনে করো আমি কম্পিউটারে যোগ করব, তো কম্পিউটারকে আমি দিলাম 4 আর 5, এই দুটো সংখ্যা দিলাম। তারপর বললাম দুইটাকে তুমি যোগ করো। তারপরে বললাম যোগফলটা আমাকে দেখাও। এই যে নির্দেশনা, প্রথম নির্দেশনা আমি সংখ্যা দিলাম, দ্বিতীয়তে আমি ওকে বললাম যোগ করো, তৃতীয়তে বললাম আমি যে যোগফলটা আমাকে দেখাও। এই 1 2 3 এই তিনটা নির্দেশনা যে দিলাম আমি পরপর, এই নির্দেশনাগুলোকে একত্রে প্রোগ্রাম বলা হয়। তাইলে কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করাতে চাইলে কিছু নির্দেশনা দিতে হয়। আচ্ছা, নির্দেশনাগুলোকে একত্রে প্রোগ্রাম বলে। আচ্ছা, তো প্রোগ্রাম জিনিসটা সম্পর্কে তো আমরা জানলাম। এখন প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এই যে আমি ধারাবাহিকভাবে নির্দেশনাগুলো দিলাম, এই নির্দেশনাগুলো দেওয়ার যে কৌশলটা আছে সেই কৌশলটাকে বলা হয় প্রোগ্রামিং। অর্থাৎ ভালো করে যদি বোঝাতে চাই, আমি যদি বলি যে প্রথমে বলি যে যোগ করো, তারপর যদি বলি আমাকে দেখাও, তারপর যদি আমি সংখ্যা দিই, জিনিসটা তো উলট পালট হয়ে গেল। কম্পিউটার তো এই জিনিসটা বুঝবে না যে কি যোগ করতে হবে, কি থেকে কি করতে হবে। তো আমি প্রথমে যদি সংখ্যা দেই, তারপর যদি যোগ করো বলি, তারপর যদি উত্তর আমাকে দেখাতে বলি, তাহলে কম্পিউটার বুঝবে যে তাকে এই কাজটা করতে হবে। তাহলে এই ধারাবাহিকতাটাকে কম্পিউটারের ভাষায় প্রোগ্রামিং বলে। আচ্ছা, এবার প্রোগ্রামের ভাষা। তাহলে প্রোগ্রামিং করার জন্য যে ভাষা ব্যবহৃত হয়, সহজ কথা বলতে গেলে প্রোগ্রামিং এর জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামের ভাষা বলে। প্রোগ্রাম করতে যে ভাষাগুলোর ব্যবহার করা হয় তাদের প্রোগ্রামিং ভাষা বলে বা প্রোগ্রামের ভাষা বলে। যেমন জাভা আছে, সি আছে, C++, তারপর পাইথন আছে, SQL আছে, ম্যাথল্যাব আছে, এরকম অনেক কটলিন আছে, এরকম অনেক ভাষা আছে। তো এই জিনিসটা দেখো তো, এটা হচ্ছে একটা পুরো প্রোগ্রামিং। প্রোগ্রামিংকে কোডও বলা হয়, যেমন এই যে জাভা আছে, সি আছে, C+ আছে, তারপরে পাইথন আছে, SQL আছে। এই কোডগুলোর দিকে একটু তাকাও। এই কোডগুলা যেই ভাষায় লিখিত ওগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। যেমন জাভা হইতে পারে, সি হইতে পারে, C++ হইতে পারে। আচ্ছা, তারপরে এই যে ধারাবাহিকতাটা, এই যে এইটা লাইন, তারপরে এইটা লাইন, তারপরে এইটা লাইন, এরকম করে লিখে 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 পুরোটা আমি লিখছি না, তো এটাকে বলা হয় প্রোগ্রামিং। এটাকে বলা হয় প্রোগ্রামিং। এইবার পরে দেখি। আচ্ছা, এখন একটা জিনিস কল্পনা করো তো, মনে করো তুমি কোথায় গেলা, মনে করো তুমি চীনে গেলা। এখন চীনে গিয়ে দেখতেছো ওরা চাংচুং চাংচুং করতেছে, তুমি তো চাংচুং বুঝো না, তাই না? তুমি তো চাংচুং বুঝো না। এখন তোমাকে যদি তার সাথে কথা বলতে হয় কি করতে হবে? হয় তোমায় চাংচুং শিখতে হবে, না হয় এমন একজন ব্যক্তি ব্যবহার করতে হবে যে তোমার ভাষাও জানে, তাদের ভাষাও জানে। আমরা এটাকে কি বলি? ট্রান্সলেটর বা অনুবাদক। তো এখন প্রশ্ন হচ্ছে, কম্পিউটার কি প্রোগ্রামিং ভাষা যেমন জাভা, সি++, এই ভাষাগুলা বোঝে? উত্তর হচ্ছে না, কম্পিউটার এগুলা কোনো ভাষাই বোঝে না। হারামজাদা শুধু বোঝে 0 আর 1। বাইনারি ছাড়া হারামজাদা কিছুই বোঝে না। কিন্তু আমরা দেখলাম যে বাইনারি লেখা কষ্টসাধ্য, আমরা সহজে বাইনারি বুঝতে পারবো না।
একজন দক্ষ প্রোগ্রামার না হওয়া পর্যন্ত আমরা বাইনারি দিয়ে কোডিং করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের উপায় এই যে কোডগুলা, এই যে প্রোগ্রামিংয়ের ভাষাগুলা, যেমন জাভা, সি, সি প্লাস, পাইথন, কটলিন, এরকম ভাষাগুলা, এগুলা আমাদের বোধগম্য হয়, আমরা সহজে লিখতে পারি। এখন আমরা সহজে লিখতে পারি, কিন্তু কম্পিউটার তো বোঝে না, তাকেও বোঝাতে হবে জিনিসটা, নাহলে আমরা কাজটা করবো কিভাবে? তাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রামের মেইন কাজ কি? ট্রান্সলেট করে। আমাদের মনে করো এটা আমাদের ভাষা, তো অনুবাদক প্রোগ্রাম কি করে? আমাদের ভাষাটাকে 0 আর 1-এ কনভার্ট করে। আবার 0 আর 1-এর কোনো কোড আমরা যদি বুঝতে যাই, ওই কোডটাকে আমাদের ভাষায় এনে দেয়। এটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজ। আচ্ছা, এখন অনুবাদক প্রোগ্রামের কিছু প্রকারভেদ আছে। তার আগে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে অনুবাদক প্রোগ্রামটা কি? আচ্ছা, এটা অনুবাদক ট্রান্সলেট করে, সেও নিজেও একটা প্রোগ্রাম। তো এর কাজ হচ্ছে কি? যে প্রোগ্রামিং ভাষা বলতে আমরা যে কোডটা লিখি, জাভা দিয়ে, কটলিন দিয়ে, অথবা এসকিউএল দিয়ে বা সি প্লাস প্লাস দিয়ে যে কোডটা লিখি আমরা, সেই কোডটাকে মেশিন ভাষায় অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে বা অনুবাদ করে বা পরিবর্তন করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আচ্ছা, প্রোগ্রামিং ভাষা অর্থাৎ আমরা যেটা লিখি, অর্থাৎ আমরা যে কোডটা লিখি সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। সি প্লাস প্লাস দিতে পারে, এসকিউএল হতে পারে, যেমন বাকিগুলা জাভা, কটলিন সবই হতে পারে। তো এই ভাষাগুলোকে কি করে? অনুবাদ করে মেশিন ভাষা বা বাইনারিতে পরিণত করে। আর এই প্রোগ্রামিং ভাষাকে আবার উৎস বলে, যেহেতু আমরা তৈরি করতেছি, তাহলে এটা উৎস, আর এটা বস্তু হচ্ছে মেশিনটা, কম্পিউটারটা, তার জন্য এটাকে বস্তু প্রোগ্রামও বলে। আবার আমরা তো উৎসর জন্য সোর্স কোড বলা হয়, আর বস্তু তো অবজেক্ট, তাহলে অবজেক্ট কোড বলা হয়। এখন এই অনুবাদক প্রোগ্রামের কিছু প্রকারভেদ রয়েছে। এখন আমরা এই প্রকারভেদগুলো দেখব। এই যে প্রশ্ন হচ্ছে, অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রিটার, তো এই তিনটারই মেইন কাজ, বেসিক কাজ হচ্ছে অনুবাদ করা। ভিন্নতা হচ্ছে কি? অ্যাসেম্বলার অনুবাদ করে শুধু অ্যাসেম্বলি ভাষায় লিখিত কোড। আমরা একটু আগে দেখলাম না, এই যে জাভা, এসকিউএল, এই ভাষাগুলো, এরকম ভাষা দেখলাম যে আমরা। তো এরকমই আরেকটা ভাষা আছে, অ্যাসেম্বলি ভাষা। তো এই অ্যাসেম্বলির ভাষা যে কোডগুলো আছে, এই কোডগুলোকে অ্যাসেম্বলার অনুবাদ করে বাইনারি বানায়। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা পড়ি আমরা। যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় পরিণত করে তাকে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম বলে। আচ্ছা, হইল। এরপরে আসলো আমাদের কম্পাইলার। আচ্ছা, কম্পাইলার ইন্টারপ্রিটার এই দুটো জিনিস কিন্তু সেম, এদের কাজ সেম, কারণ এরা দুজনে হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করে। তাই এদের কাজ সেম, কিন্তু পার্থক্য কোথায়? মনে করো তুমি 10 পেজের একটা কোড লিখে কম্পাইলারকে দিছো আর ইন্টারপ্রিটারকেও দিছো, যে বলছো অনুবাদ করো। এখন কম্পাইলার কি করবে? এটা সম্পূর্ণ প্রোগ্রাম, অর্থাৎ তোমার 10 পাতা একসাথে লোড দেবে, একসাথে করতে চেষ্টা করবে। অর্থাৎ আর কি, কম্পাইলারের কাজে ওইটা যে সে পুরো 10 পাতা একসাথেই অনুবাদ করে, একসাথে বাইনারি বানাবে। যদি সে বানায়, একসাথেই বানাবে। আর ইন্টারপ্রিটার করে কি? লাইন বাই লাইন বানায়, অর্থাৎ প্রথমে তোমাকে এক লাইন বানিয়ে দিবে এরকম করে, তারপর আরেক লাইন, 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 এরকম। তো এদের মেজর পার্থক্য এটাই, মেইন পার্থক্য হচ্ছে এইটাই, যে কম্পাইলার কি করে? কম্পাইলার একসাথে অনুবাদ করে,
কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রিন্টার লাইন বাই লাইন অনুবাদ করে। সংজ্ঞা পড়ি, যে অনুবাদক হাই লেভেলের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় পরিণত করে তাকে কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম বলে। সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। আচ্ছা, এবার ইন্টারপ্রিন্টার, যে অনুবাদক হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় পরিণত করে তাকে ইন্টারপ্রিন্টার অনুবাদক বলে। আচ্ছা, লাইন বাই লাইন অনুবাদ করে, সে লাইন বাই লাইন অনুবাদ করবে। আচ্ছা, যেহেতু দুটো সেম জিনিস তো এদের পার্থক্য আর মিলগুলো দেখি একটু। পার্থক্য, কম্পাইলার, পার্থক্য দেখি। কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, এটা আমরা জানি। এদের মেজর পার্থক্য এটাই, যে কম্পাইলার একসাথে পুরোটা অনুবাদ করে আর ইন্টারপ্রিন্টার এক লাইন করে অনুবাদ করে। এখন একটা জিনিস ভাবো, মনে করো আমি তোমাকে 10টা জিনিস আনতে বলছি বাজার থেকে, আমি বাজার থেকে 10টা জিনিস আনতে বলছি। এখন তুমি যদি একসাথে গিয়ে 10টা নিয়ে আসো, তোমার কম সময় লাগবে, তাই না? আর তুমি যদি প্রথমে যাও, একবার গিয়ে একটা নিয়ে আসলা, তারপর গিয়ে আরেকটা নিয়ে আসলা, তারপর একটা নিয়ে আসলা, এরকম করে 10 বার গিয়ে 10টা নিয়ে আসলা, নিশ্চয়ই তোমার সময় বেশি লাগবে। সেই জন্য বলা হয় কম্পাইলার সময় কম লাগে আর ইন্টারপ্রিন্টারের সময় বেশি লাগে। আচ্ছা, আবার ভাবো, তোমায় আমি 10টা জিনিস আনতে বললাম, তুমি বাজার যাইতে যাইতে ভাববা যে ভাই আমায় এইটা আনতে বলছে, ওইটা আনতে বলছে। তুমি প্রতিটার নামগুলা বারবার মনে রাখবা, বারবার মনে রাখার চেষ্টা করবা, বারবার ভাববা যেন ভুলে না যাও। তো এই যে তুমি যে চিন্তা করতেছো, তোমার ব্রেনের যে জায়গাটা ইউজ করতেছো, বেশি জায়গায় ইউজ করতেছো, তুমি তোমার চিন্তার ক্ষেত্রে ব্রেনের বেশি জায়গায় ইউজ করতেছো, যার কারণে তোমার মেমোরি বেশি লাগতেছে। তো কম্পাইলারে মেমোরি বেশি প্রয়োজন হয়, আবার ইন্টারপ্রিন্টার দেখো, একটা আনলো, একটা নাম শুনে গেল আনলো, একটা নাম শুনে গেল নিয়ে আসলো, একটা নাম শুনে গেল নিয়ে আসলো, আর একটা নাম শুনে গেল নিয়ে আসলো। এরকম করে 10 বার যাবে, 10টা নাম নিয়ে আসবে, ও তো কোনো চিন্তাই নেই, একটা নাম শুনে যাচ্ছে নিয়ে আসতেছে। তো সেই জন্য তার মেমোরি কম খরচ হচ্ছে, অর্থাৎ কম মেমোরিতেও চলে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য দেখি, ভুলগুলো একসাথে পাওয়া যায়। অর্থাৎ যখন তোমাকে 10 পাতা এরকম করে 10 পাতা লোড করে দিবে, তুমি প্রতিটা পাতায় তখন গিয়ে দেখবে এখানে একটা ভুল, এখানে একটা ভুল, এখানে একটা ভুল, এখানে একটা ভুল, এরকম করে দেখার সুযোগ পাবা। আর ইন্টারপ্রিন্টারের ক্ষেত্রে একটি করে ভুল পাওয়া যায়, অর্থাৎ এরকম লিখলো, একটা লাইন করলো, তারপরে এখানে গিয়ে আটকে গেল যে এখানে একটা ভুল আছে, তো আমি ভুল দেখলাম, তারপরে এরকম করে যখন আমি ঠিক করে দিলাম, তারপরে আবার দেখতেছে ভুল, এখানে ভুল দেখাইলো আমাকে, তারপর আমি ভুলটা ঠিক করে দিলাম। তো ইন্টারপ্রিন্টার এরকম কাজ করে। এখন কম্পাইলারের ক্ষেত্রে ভুল ঠিক করা কঠিন। কেন কঠিন? কারণ এরকম 10টা পাতা, কোথায় ভুল আছে তোমাকে তখন খুঁজতে হবে। 10টা পাতা তোমাকে গিয়ে খুঁজতে হবে যে এখানে ভুল, ওইখানে ভুল, এখানে ভুল, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। আর ইন্টারপ্রিন্টারের ক্ষেত্রে ভুল ঠিক করা সহজ হওয়ার কারণ কি? প্রথমে একটা লাইন ভুল দেখাই দিল, তুমি ঠিক করে দিলে, আবার চললো, এই ভুল আটকে গেছে, তুমি ঠিক করে দিলা, আবার চললো, আবার ভুল দেখতে পাইলো, তোমাকে দেখাইলো, তুমি ঠিক করে দিলা, আবার চললো। যার কারণে ইন্টারপ্রিন্টারে ভুল ঠিক করা সহজ। যেহেতু দুটাই সমান, তাই শিক্ষা বোর্ড সবসময় চেষ্টা করে দুটার মধ্যে জ্ঞান লাগানোর। কে চেষ্টা করে? শিক্ষা বোর্ড সবসময় দুটার মধ্যে জ্ঞান লাগায়। এবার দেখি আমরা কিভাবে লাগাই। তো অনেক সময় প্রশ্ন আসে যে ইন্টারপ্রিন্টারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, আবার কোনো সময় প্রশ্ন দেয় কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিন্টার সুবিধাজনক, ব্যাখ্যা। তো এখানে বলছে কম্পাইলার সুবিধাজনক, এখানে বলছে ইন্টারপ্রিন্টার সুবিধাজনক। এখন তোমাকে ব্যাখ্যা করতে বলছে, এরকম জ্ঞান লাগা দেয়। তো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? যখন বলবে কম্পাইলার সুবিধাজনক, তখন কম্পাইলারের ভালো গুণগুলো বলবো আর ইন্টারপ্রিন্টারের খারাপ গুণগুলো বলবো। আবার যখন বলবে ইন্টারপ্রিন্টার
সুবিধাজনক, তখন আমরা ইন্টারপ্রিটারে ভালো গুণগুলো লিখবো, কম্পাইলারের খারাপ গুণগুলো লিখবো। এরকম গেমস লাগা দেয়, বলে কম্পাইলার বেশি, আবার এখানে বলে ইন্টারপ্রিটার বেশি সুবিধাজনক, ইন্টারপ্রিটার বেশি সুবিধাজনক। আচ্ছা, তারপরে দেখি টপিক হচ্ছে বাগ অ্যান্ড ডিবাগ। বাগ, আচ্ছা, কম্পিউটার যে প্রোগ্রামিংগুলো আছে, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বাগ মানে হচ্ছে ভুল, সমস্যা, আর ডিবাগ হচ্ছে সেই সমস্যার সমাধান করা। এগুলা সমস্যা, এগুলা সমস্যার সমাধান। আচ্ছা, এই সমস্যা বাগ আর ডিবাগ, সমস্যা আর সমাধান। তো কম্পিউটারের এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 4 ধরনের বাগ দেখা যায়, মানে 4 ধরনের সমস্যা হয় প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে ডাটা ভুল। কেমন ডাটা ভুল? মনে করো তোমাকে দিতে হবে 3, তুমি দিয়ে ফেলছো 4। মনে করো তোমাকে লিখতে হবে বি, তুমি লিখে ফেলছো এ। কোথাও লিখতে হবে তোমাকে 5, তুমি লিখে দিছো 7। তোমার দ্বারা যে ভুলগুলো হয় এগুলো হচ্ছে ডাটা, তথ্য। ডাটা মানে কি? তথ্য। তো তথ্য সংক্রান্ত যে ভুলগুলো হয়। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে লজিক্যাল ভুল। এখানে লজিক খাটাতে হবে, ব্রেন খাটাতে হয় আর কি। এই যে দেখো, যদি বলে যে তোমাকে দিতে এ লেস দেন বি, তুমি দিয়ে দিছো এ গ্রেটার দেন বি। যেমন এখানে দেখো 7 5-এর থেকে ছোট, আসলে কি ছোট না, এটা তো এমন হওয়ার কথা ছিল যে 7 গ্রেটার দেন 5, 7 5-এর চেয়ে বড়, কিন্তু এখানে তুমি দিয়ে ফেলছো 7 লেস দেন 5, মানে 7 5-এর চেয়ে ছোট, আসলে কি ছোট না, তাহলে এটা তো ভুল না। তো এই ধরনের ভুলগুলাকে বলা হয় লজিক্যাল ভুল। আর মজার ব্যাপার হচ্ছে কি, এই ভুলগুলো ধরা খুব কঠিন হয়ে যায়, সহজে ধরা যায় না। তুমি কিভাবে বুঝবা? মনে করো তুমি 10 পাতা 15 পাতা 10,000 পৃষ্ঠা কোড লিখে রাখছো, এখন তোমার লজিক্যাল ভুল গেছে, তুমি সহজে বুঝতে পারবা? এই লজিক্যাল ভুলগুলো তো কম্পিউটার দেখা দেও না যে এই জায়গায় ভুল, কারণ কম্পিউটার জানে, কম্পিউটার ভাবছে যে এই জিনিসগুলো এইরকম করে করতে হবে, এইরকম করে করার কমান্ড দেওয়া গেছে, কিন্তু তুমি তো আউটপুটে দেখতে পাচ্ছ যে না, তুমি যেমন চাচ্ছ তেমন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই লজিক্যাল ভুলগুলো তৈরি হয়েছে। এই লজিক্যাল ভুলগুলো তৈরি হওয়ার কারণেই করা যাচ্ছে না। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে সিনট্যাক্স ভুল। এটা হচ্ছে সেমিকোলন, তারপরে কমা, ব্র্যাকেট গুলা, তারপরে ডট, এই জিনিসগুলা, এরকম ভুলগুলাকে বলা হয় সিনট্যাক্স ভুল। মনে করো সেমিকোলন দেওয়া ছিল, তুমি দাও নাই, কমা দেওয়া ছিল, দাও নি, ব্র্যাকেটে দেওয়া ছিল, ব্র্যাকেট দাও নি, তারপরে ডট, এই ধরনের ভুলগুলাকে বলা হয় সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স বাগ। আর এই ভুলগুলা কম্পিউটার নিজে দেখা দেয়, কম্পিউটার তোমাকে ধরিয়ে দেবে যে এই জায়গায় একটা সিনট্যাক্স ভুল গেছে, এই জায়গায় সিনট্যাক্স ভুল, এই জায়গায় ভুল গেছে, এই জায়গায় ভুল, এই ভুলগুলো কম্পিউটার দেখা দেয়। চতুর্থ যেটা, এটা হচ্ছে রান টাইম ভুল। রান টাইম, আচ্ছা, যখন দেখা যাবে একটা পৃষ্ঠা লোড দিতে দিছো, হয়ে যাচ্ছে, মনে করো 10 পৃষ্ঠা একসাথে দিছো, একটু বেশি টাইম লাগতেছে, মনে করি এবার 10,000 পৃষ্ঠা, এবার দিছো তুমি 10,000 পৃষ্ঠা, তো 10,000 পৃষ্ঠা হইতে হইতে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো হচ্ছে রান টাইম ভুলের জন্য। আচ্ছা, তারপর দেখি প্রোগ্রামিং এর ইতিহাস। তো কম্পিউটার আবিষ্কার করা হয় 1942, কম্পিউটার আবিষ্কার করা হয় 1942 সালে, আর প্রোগ্রামিং শুরু হয় 45-এ। 1945 সালে প্রোগ্রামিং এর শুরু হয়। আচ্ছা, আমরা জানি কম্পিউটারের আমরা জানি কম্পিউটারের নিজস্ব ভাষা আছে, যেটাকে মেশিন ভাষা বা
বাইনারি বলে। তো সবার প্রথমে বাইনারি ভাষা দিয়ে শুরু হয়। মেশিন ভাষা, এই ভাষাটা কম্পিউটার বুঝে। তো সবার প্রথমে শুরু হওয়ার কারণে একে প্রথম প্রজন্ম ভাষা বলে বা ফার্স্ট জেনারেশন 1GL বলা হয়। এই ভাষাটা হচ্ছে বাইনারি। বাইনারি তো 0 আর 1 আমরা জানি, বাইনারি তো 0 আর 1 এটা আমরা জানি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম ভাষা। মেশিন ভাষার পরে যে ভাষাটা আবিষ্কার হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম ভাষা, যার কারণে এটাকে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 2GL বলা হয়। মেশিন ভাষার পরে অ্যাসেম্বলি ভাষা আসে, এটা আসে 1950 সালে। আর এই দুইটাই নিম্ন স্তরের, মানে এগুলা মেশিনের কাছাকাছি, কম্পিউটারের বোধগম্যতার কাছাকাছি ভাষা, কম্পিউটারের বোধগম্যতার কাছাকাছি ভাষা, এগুলোকে নিম্ন স্তরের ভাষা বলে। তারপর আচ্ছা, এই দুটো প্রজন্মের পর আসে তৃতীয় জেনারেশন বা তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এইগুলা হচ্ছে উচ্চ ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে হচ্ছে সি++, জাভা, কটলিন, এরকম ভাষাগুলা, এগুলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এগুলা আমরা সহজে বুঝি, কম্পিউটার বোঝে না। কম্পিউটারকে বোঝাইতে হলে অনুবাদকের প্রয়োজন হয়। আচ্ছা, এরপর আসছে চতুর্থ প্রজন্ম, যা 1970 সালে আবিষ্কৃত হয়েছে। এটাকে বলা হয় ফোর্থ জেনারেশন বা 4GL। এখানে 4GL হইতো। এটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, যেমন SQL, MATLAB। তারপরে ভাষাগুলো দেখি। আচ্ছা, ভাষার ইতিহাসের পর আমরা এখন দেখব মেশিন ভাষা। আমরা তো জানলাম যে মেশিন ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা, যা 1945 সালে আবিষ্কৃত হয়েছে, যা মেশিন নির্ভরতার উপর ভিত্তি করে, যা মেশিন নির্ভরতার দিক দিয়ে নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষা জিনিসটা কি? মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলা হয়, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ভাষা যা বাইনারি, যা আমরা জানি যে এর নাম বাইনারি। তো মেশিন ভাষার কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। মেশিন ভাষার প্রথম সুবিধা হচ্ছে কি, মেশিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এই ভাষাটা মেশিন বুঝে। আর কারোর সাথে সরাসরি যোগাযোগ করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে তার ভাষা জানা, তাই না? আর তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও, তুমি যদি তার ভাষাটা জানো, তুমি সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবা। আর তুমি যদি কোনো থার্ড পার্টি ইউজ করো, যে আমি তাকে বলবো, সে ওইটা অনুবাদ করে তাকে দিবে, তো জিনিসটা লেন্দি হচ্ছে। আবার প্রাইভেসি ইস্যু হচ্ছে, তোমার জিনিস অন্য কেউ জানা যাচ্ছে। আবার আরেকটা সুবিধা হচ্ছে শুধুমাত্র 0 আর 1 লিখতে হয়, অর্থাৎ তোমাকে অন্য কোনো কিছু লিখতে হবে না, তুমি জাস্ট বসাবা, এই যে 0 1 1 0 0 0 0 এইরকম করে শুধু বসাতে যাবা 0 আর 1। অবশ্যই অর্থপূর্ণ 0 1 বসাতে হবে, কিন্তু শুধুমাত্র 0 1 ব্যবহার করতে হবে, যার কারণে এটা সুবিধা একটা। আবার মেমোরি কম প্রয়োজন হয়, কারণ তোমার অন্য কিছু ব্যবহার করতে হচ্ছে না, অন্য কোনো শব্দ, কোনো বাক্য কিছু ব্যবহার করতে হচ্ছে না, শুধু 0 আর 1, যার কারণে এর ভিতরে চাপ কম পড়বে। আর কম্পিউটার সরাসরি বুঝবে, তার কারণে এর ভিতরে চাপ কম পড়বে, লোড কম পড়বে, মেমোরিও কম প্রয়োজন। এরপরে হচ্ছে দ্রুত নির্বাহ বা রান। দ্রুত রান হবে জিনিসটা। দ্রুত রান বলতে বোঝাচ্ছে তুমি দেওয়ার সাথেই কম্পিউটার বুঝে যাচ্ছে যেটা করতে হবে করে দিচ্ছে, তুমি দেওয়ার সাথেই বুঝে যাচ্ছে। এই বুঝে যাওয়ারটাকেই বলা হয় দ্রুত নির্বাহ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অনুবাদকের কোনো প্রয়োজন হয় না, কোনো ট্রান্সলেটর লাগতেছে না, তোমার কোনো থার্ড পার্টি ইউজ করার লাগতেছে না, যে তুমি ভাষাটা তাকে বলতেছো, সে তাকে অনুবাদ করে দিচ্ছে। আবার তুমি যখন কম্পিউটারের ভাষা বুঝতে যাচ্ছ যে কম্পিউটারে কি বলতে যাচ্ছে, তখন কম্পিউটারের ভাষাটাকে তোমাকে অনুবাদ করে দিচ্ছে। এইরকম লেন্দি একটা প্রসেস হচ্ছে না। আচ্ছা, এর মধ্যে অসুবিধা হচ্ছে কি, আমাদের বুঝতে কষ্ট হয়। এখন 10 পাতার বাইনারি, মনে করো যে একটা 10 পাতার বাইনারি লেখা আছে। আচ্ছা, 1 পাতায় ধরি, 1 পাতার বাইনারি লেখা আছে, একটা আউটপুট হিসেবে পাচ্ছ একটা ওয়ার্ড। তো জিনিসটা তোমার জন্য কষ্টসাধ্য, তুমি সহজে বুঝবা না যে কোথায় মিস্টেক গেছে, যার কারণে তোমার এইটা না আসে, এই ফলাফল আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে
সবকিছু 0-1-এর মাধ্যমে প্রকাশ করা কঠিন। অবশ্যই কঠিন, কারণ যা যাবতীয় জিনিস আছে, তোমার মনের ভাব যতগুলো আছে সবকিছু তোমাকে 0 আর 1 দ্বারা প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে ডিবাগ করা কঠিন। ডিবাগ হচ্ছে কি, ভুলগুলো সমাধান করা। আর মনে করো তোমার এই এক পাতা বাইনারি লেখা আছে, এর মধ্যে এই জায়গায় ভুল, তোমাকে এক এক করে সবগুলা লাইন পড়তে হবে, তারপর এখানে গিয়ে তুমি ভুল ধরতেও পারো অথবা নাও ধরতে পারো। এটা তুমি পারবো তখন যখন তুমি একজন দক্ষ প্রোগ্রামার হবো। তারপর হচ্ছে লিখতে সময় বেশি লাগে। অবশ্যই সময় বেশি লাগবে, কারণ কেন সময় বেশি লাগবে, কারণ হচ্ছে 0-1-0-1-0-1 ভাবতেই তো তোমার অনেক সময় লাগে যাবে যে এই জিনিসটার 0-1 ফরম্যাটটা কেমন হবে, যে আমি যে জিনিসটা লিখবো এই জিনিসটা 0-1 ফরম্যাট কেমন হবে, জিনিসটা তোমাকে চিন্তা করতে সময় লাগে যাবে। আচ্ছা, ভুল বের করা কঠিন। আমরা একটু আগে জানলাম যে ভুল ঠিক করা কঠিন, বের করা কঠিন। খুঁজার পর তোমাকে আসে, যদি দেখতে পাও তাহলে ভুল ঠিক করতে পারবা, তাছাড়া তো পারবা না। তো মেশিন ভাষার এই সুবিধা আর এগুলা অসুবিধা। এরপরে আছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা জিনিসটা কি, জিনিসটা সহজ আবার কঠিন দুটাই। এটা হচ্ছে মেশিন ভাষার থেকে একটু সহজ, আবার এই আধুনিক যে বর্তমান যেগুলো উচ্চ লেভেলের ভাষা আছে এই ভাষাগুলোর থেকে কঠিন, যার কারণে এটাকেও নিম্ন স্তরের ভাষা বলা হয়। 1950 সালে এটার আবিষ্কার হয়েছে। অ্যাসেম্বলি ভাষা জিনিসটা কি, যে ভাষায় মেশিন ভাষার কিছু অংশের পরিবর্তে কিছু সংকেত ব্যবহৃত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। যেমন আমরা যদি বলি যোগ, বাইনারিতে আমরা যখন বলবো যোগ, তো বাইনারিতে যখন আমরা যোগ করব তখন এই কোডটা লেখার পর তোমাকে বলতে হবে যে তুমি 5 আর 2 এর যোগ করো। মানে যোগ করার যে অর্ডারটা দিবা, তুমি যোগ করার এই অর্ডারটা দেওয়ার জন্য তোমার এই কোডটা লিখতে হবে, যার কারণে তোমাকে মনে রাখতে হচ্ছে যে এই কোডটা মানে যোগ। এখন অ্যাসেম্বলি ভাষা কি করছে, তার এই বাইনারির এই ফরম্যাটটাকে এই একটা ওয়ার্ডে ট্রান্সফার করছে, এই ওয়ার্ডটাই ট্রান্সফার করছে। বা অ্যাসেম্বলি বুঝাইছে যে তুমি যদি বাইনারির এই মানটার জায়গায় অ্যাসেম্বলির অ্যাড লেখো, তার মানে কম্পিউটার বুঝে যাবে যোগ। তুমি যদি বাইনারির এই কোডটার জায়গায় অ্যাসেম্বলির অ্যাড লেখো, তাহলেই কম্পিউটার বুঝে যাবে যে তোমাকে 5 আর 2 এর যোগ করতে হবে। সেরকম বিয়োগের ক্ষেত্রে তোমাকে এই কোডটা লিখতে হচ্ছে, মানে এত বড় কোড তো মনে রাখা পসিবল হয় না সবার, যার কারণে অ্যাসেম্বলি এই কোডটাকে ট্রান্সফার করে সাবে রূপান্তর করছে। আর বুঝে গেছে যে কম্পিউটারকে যদি তুমি বলো যে সাব 5-2, তাহলে কম্পিউটার এটার বিয়োগ করে দিবে, 5 থেকে 2 বাদ দিয়ে দিবে। তারপরে হচ্ছে গুণ, তুমি যদি কম্পিউটারকে বলো মাল 5-2, তো যখন তুমি বলবে যে মাল 5-2, তখন কম্পিউটার 5 আর 2 10 তোমাকে বের করে দেখাবে যে 10। তো এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার সুবিধা। এখন অ্যাসেম্বলি ভাষার কিছু সুবিধা অসুবিধা দেখি। এই যে অ্যাসেম্বলি ভাষার কিছু সুবিধা আর অসুবিধা। সুবিধার মধ্যে হচ্ছে মেশিন ভাষার থেকে সহজ, অর্থাৎ বাইনারির কিছু কোডকে তোমার ইংরেজির কিছু শব্দে রূপান্তর করে দিয়েছে, তার কারণে সহজে তুমি বুঝতে পারবা জিনিসটা। কিছু ইংরেজি শব্দ লিখতে হয়, ওই যে বাইনারি কিছু কোডের জায়গায় তুমি মাল লিখতে পারবা, সাব লিখতে পারবা, অ্যাড লিখতে পারবা, আবার ভাগ করার জন্য ডিভ লিখতে পারবা, এরকম অনেক রকম কোড আছে। আচ্ছা, ডিবাগ করা মেশিনের ভাষা থেকে সহজ। মেশিনের ভাষা বলতে কি, বাইনারি 0 আর 1। তো মেশিনের ভাষা ডিবাগ করার সময় একটু কষ্ট হয় বেশি, আর অ্যাসেম্বলি ভাষা ডিবাগ করার সময় একটু সহজ হয়, কারণ এখানে ইংরেজি ওয়ার্ড থাকে, তুমি যদি ইংরেজিটা বুঝো তাহলে ঠিকই বুঝে যাবা যে কোন জায়গায় তোমার প্রবলেম হয়েছে। তারপর লিখতে একটু কম সময় লাগে। কারণ কি, এরকম একটা এক লাইন কোড লেখার পর তোমাকে লিখতে হচ্ছে যে এটার মানে অ্যাড, তো তুমি যদি এই কোডটা না লিখে তুমি যদি অ্যাড লেখো, তাহলে তোমার সময়টা বাঁচতেছে, যার কারণে বলছে লিখতে একটু কম সময় লাগে। আবার অসুবিধার মধ্যে মেইন হচ্ছে কম্পিউটার বোঝে না, মেশিনটা বুঝবে না, এইটার জন্য তখন তোমাকে একটা অনুবাদক ব্যবহার করতে হবে। তারপরে মেমোরি বেশি প্রয়োজন হয়। এই যে তুমি বাইনারির জায়গায় তুমি এই যে অ্যাড লিখলে এর জন্য একটু বেশি মেমোরি খরচ হচ্ছে।
অনুবাদকের প্রয়োজন হয়, লেখা কষ্টসাধ্য। এটা লিখতেও কষ্ট হয়, কারণ আফটার অল তোমাকে এখানে বাইনারি লিখতে হবে। যতই অ্যাড লেখো পরেরগুলা বাইনারি লিখতে হবে তোমাকে, তাই না? যার কারণে বলা আছে লেখা কষ্টসাধ্য। এরপরে আসতেছে উচ্চ স্তরের ভাষা। আমরা জানি উচ্চ স্তরের ভাষা বা 3GL, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা এটা 1960 সালে আবিষ্কার করা হয়েছে। যে ভাষা ব্যবহার করে খুব দ্রুত প্রোগ্রাম লেখা যায় তাকে উচ্চ স্তরের ভাষা বলে। এই ভাষাগুলা যেমন সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, কটলিন আছে, এরকম ভাষাগুলা, এই ভাষাগুলা যেগুলা আমরা সহজে বুঝি, কম্পিউটার বুঝে না। জাস্ট একটা অনুবাদক ইউজ করলে কম্পিউটার বুঝে যাবে। তো এই ভাষাগুলো আমাদের জন্য সহজ, অনুবাদক ব্যবহার করে কম্পিউটারকেও বোঝানো সহজ, যার কারণে এই ভাষাগুলা বেশি ব্যবহার করা হয় প্রোগ্রামিং এর জন্য। এখন সুবিধা আর অসুবিধা। সুবিধার মধ্যে আছে প্রোগ্রামার বান্ধব। আমরা যেহেতু তাড়াতাড়ি বুঝতে পারবো তার কারণে বলা হয়েছে প্রোগ্রামার বান্ধব। আচ্ছা, সহজ ও লিখতে কম সময় লাগে। মনে করো তোমার 0 1 এরকম 0 1 0 1 1 0 0 এরকম কোড লেখার জায়গায় তুমি ইংরেজিতে লিখতেছো কিছু জিনিস, যার কারণে তোমার সময় কম লাগতেছে। ইংরেজি লিখতে কতক্ষণ লাগে? এরপর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই ভাষায় ভুল কম হবে, কারণ তুমি তো দেখেই বুঝতে পারছো যে এই জায়গায় তুমি মিস্টেক করছো, টাইপিং মিস্টেক করছো। আর টাইপিং মিস্টেক হইলে তো ধরে ফেললেই তো সমাধান করে ফেলতে পারতেছো। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। ডিবাগ করা সহজ, যেহেতু তুমি সাথে সাথেই ভুল ধরতে পারতেছো, সাথে সাথেই ডিবাগ করে ফেলবা। সাথে সাথে তুমি এখানে ভুল লিখলা, দেখতে পারলে যে এখানে তোমার বানান ভুল গেছে, তুমি বানানটা ঠিক করে দিলা, দেন আবার কাজ শুরু। আচ্ছা, যন্ত্র সম্পর্কে ধারণার প্রয়োজন হয় না। তোমার কম্পিউটার কিরকম, আমার কম্পিউটার কিরকম, কোনো তথ্যই লাগবে না তোমাকে, কোনো তথ্যই তোমাকে জানতে হবে না। তুমি শুধু কোডগুলা আনবা, তোমার কম্পিউটারে যা কাজ করবে আমার কম্পিউটারে সেম কাজ করবে। আচ্ছা, মেশিন বোঝে না। অসুবিধার মধ্যে প্রধান অসুবিধা তো মেশিন বোঝে না। মেশিন বোঝানোর জন্য অনুবাদক প্রয়োজন। আচ্ছা, তারপরে মেমোরি বেশি লাগে, যেহেতু তুমি 0 আর 1 জায়গায় অনেক কিছু লিখতেছো, হাবিজাবি অনেক কিছু লিখতেছো, যার কারণে তোমার মেমোরিটা বেশি প্রয়োজন হবে। আর রান টাইম বেশি লাগে। অর্থাৎ কম্পিউটার যখন বুঝে না, কম্পিউটারকে বুঝতে তো একটা টাইম লাগবে, যার কারণে এটা একটা লেন্দি হয়ে যাবে। তোমার লিখতে তাড়াতাড়ি হবে, কিন্তু কম্পিউটার বুঝতে একটু ধীরে হয়ে যাবে। তারপরে দেখি অতি উচ্চ স্তরের ভাষা। এটা হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এইটা যেটা অতি উচ্চ স্তরের ভাষা আর যেটা উচ্চ স্তরের ভাষা, দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু কালের পরিবর্তন ক্রমে আপডেট আসছে। মনে করো এই বছর আমি একটা বই লিখলাম, পরের বছর বইটাকে আপডেট করলাম, সেরকম এখন আপডেটই হচ্ছে শুধু, এখন শুধু আপডেটই হচ্ছে। আচ্ছা, এই ভাষাটার আবিষ্কার করা হয়েছে 1977 সালে। ভাষাটার সংজ্ঞা পড়ি। অতি উচ্চ স্তরের ভাষা কি? যে ভাষা উচ্চ স্তরের ভাষার চেয়ে সহজে লেখা যায় তাকে 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 অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়। এখানে অতি উচ্চ স্তরের হবে, তো তাকে অতি উচ্চ স্তরের ভাষা বলে। আচ্ছা, যেমন SQL, MATLAB, এই ভাষাগুলা। আর এগুলা সুবিধা অসুবিধা কি? এইখানে আমরা যেগুলা পড়লাম, প্রোগ্রামার বান্ধব, পরে সহজ ও লিখতে কম সময় লাগে, এই যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলাই অতি উচ্চ স্তরের জন্য। আচ্ছা, তারপরে এগুলার ব্যবহার আছে। এগুলার ব্যবহারটা কি? এগুলা হচ্ছে ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন গেম তৈরির জন্য এইগুলো ব্যবহার করা হবে, বাট এগুলো স্ক্রিপ্টিং এর জন্য, ডেটাবেস প্রোগ্রামিং এর জন্য এগুলা বেশি ব্যবহার করা হয়, যার কারণে এগুলার ভ্যালু একটু বেশি। আচ্ছা, তারপরে দেখি আদর্শ প্রোগ্রাম। আচ্ছা, একটা প্রোগ্রামে 4টা অংশ থাকে। তুমি যে একটা কোড লিখবা, এই যে মনে করো এরকম একটা কোড লিখলা, এই কোডে 4টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে লেভেল জিনিসটা কি? এই যে প্রথম লাইন লিখলাম আমি, এই যে দ্বিতীয় লাইন, এই যে তৃতীয় লাইন, তো এই লাইনগুলোকে লেভেল বলা হয়, যার কারণে একজন প্রোগ্রামার বুঝতে পারবে যে আমি এত নাম্বার লাইনে এই জিনিসটা লিখে আসছি। এটাকে বলা হয় 1 নাম্বার লেভেল, এটা মনে করো 2,
এটা মনে করো 3, তো এগুলাকে বলা হয় লেভেল। এরপরে হচ্ছে আপকোড। আপকোড বা অপারেশন কোড। অপারেশন কোড কোনটা? তুমি যেই কাজটা করবা, যদি যোগ করো, এই যে যদি যোগ করো তাহলে এই যে অ্যাড, মনে করো ভাগ করবা, এই যে ডিভ, ডিভ বলতে ডিভাইড, আচ্ছা। তারপরে তুমি যদি বিয়োগ করো, সাব। তো এই যে অপারেশন গুলা করবা এগুলাই হচ্ছে আপকোড। যেমন এখানে যোগ করতে বলছে, তো এটা হচ্ছে আপকোড। এখন হচ্ছে অপারেন্ড। অপারেন্ড হচ্ছে কি, যাদের নিয়ে অপারেশন করবা। মনে করো তুমি যোগ করবা, এখন কি যোগ করবা? 5 আর 3 এই দুটো সংখ্যাকে যোগ করবা। যেই কাজটা তুমি করতেছো সেটাকে বলা হয় আপকোড, সেটাকে বলা হয় আপকোড। আর অপারেন্ড হচ্ছে যাদের নিয়ে করতেছো। অপারেন্ড হচ্ছে যাদের নিয়ে করতেছো, যেমন 5 আর 3 কে যোগ করবা, তাহলে এই 5 আর 3 এটা হচ্ছে অপারেন্ড। আর কমেন্ট, কমেন্ট সচরাচর সব প্রোগ্রামে ব্যবহার করা হয় না, এটা বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে, সেগুলো আমরা পরে দেখব। তো একটা আদর্শ প্রোগ্রামের কিছু অংশ থাকে, প্রোগ্রামের কিছু অংশ আছে, এর মধ্যে 4টা অন্যতম। প্রথমটা হচ্ছে লেভেল। লেভেল হচ্ছে তোমার লাইন নাম্বার, কত নাম্বার লাইনে, লেভেল হচ্ছে তোমার লাইন নাম্বার। তারপরে হচ্ছে আপকোড। আপকোড হচ্ছে তোমার সেই কাজটা যেটা তুমি কম্পিউটার দ্বারা করাইতে চাও। আর অপারেন্ড হচ্ছে সেই জিনিসগুলা যাদের দিয়ে তুমি সেই কাজ করাতে চাও, যাদের দিয়ে তুমি সেই কাজ করাইতে চাও। আর কমেন্ট, কমেন্ট কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমরা পরে শিখব। আদর্শ প্রোগ্রামের অংশ দেখছি আমরা, এবার আদর্শ প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য দেখব। একটা প্রোগ্রামকে কিভাবে তুমি আদর্শ হিসেবে বিবেচনা করবা তার কিছু বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সহজ, তুমি সহজে লিখতে পারবা, সংক্ষিপ্ত ইজিলি লিখতে পারবা, আর বোধগম্য সহজেই তুমি বুঝতে পারবা যে এই জায়গায় তুমি এই জিনিসগুলো লিখছো, এখানে তুমি এই জিনিসগুলো লিখছো, এই জিনিসগুলো তুমি সহজেই বুঝতে পারবা। আচ্ছা, মেমোরি, কম মেমোরি, যেন হেভি না হয়, যেন তোমার রান টাইম বেশি না লাগে, যার কারণে তোমার কম মেমোরির কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে কম সময়, অল্প সময়ের মধ্যে যেন তুমিও ইউজ করতে পারো আবার কম্পিউটারে বুঝতে পারে। তারপরে সহজে সম্প্রসারণ যোগ্য। তারপর হচ্ছে বাগ বের করা এবং ডিবাগ করা সহজ, অর্থাৎ তুমি তাড়াতাড়ি ভুল বার করতে পারবা, কোডগুলো থেকে তাড়াতাড়ি ভুলটা আইডেন্টিফাই করতে পারবা, তাড়াতাড়ি ভুলটা সলভ করতে পারবা। এটা হচ্ছে আদর্শ প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য। তো আমরা আজকে শিখলাম প্রোগ্রামিং ভাষা, এটা ছিল প্রথম লেকচার। তো দেখার জন্য ধন্যবাদ।